আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা এইচএসসি ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হয় বা যেই টপিকগুলো তোমাদেরকে পড়তেই হবে শুধুমাত্র সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কোন কোন টপিক আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে পড়ব এবং এই কয়টা টপিক পড়লেই মূলত হয়ে যায়। তবে আমি আবারও বলছি, যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ তাদের বেসিক অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা জিনিস ভেতর থেকে তোমাদেরকে আসলে বুঝতে হবে যে এটা এমন কেন, এমন নয় কেন। এমনও জানতে হবে যে কাজের ইকুয়েশন W=Fs কেন, আমরা F×S দিয়েই কেন কাজের ইকুয়েশনটা বের করছি। এমনও জানতে হবে যে V=S/T অথবা S=VT কেন, অর্থাৎ কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব S=VT দ্বারা অর্থাৎ V×T গুণ করলে এটা দ্বারা ডিফাইন করা হচ্ছে কেন, এটাও জানতে হবে। তো আমার আসলে শরীরটা একটু খারাপ, প্রচণ্ড রকম কাশি আছে, গলায় প্রচণ্ড রকম ব্যথা আছে, মাঝে মাঝে হয়তো একটু কাশি আসবে, সেটা একটু আমি জানি ভিডিওর মাঝখানে এভাবে কাশলে প্রচণ্ড রকম বিরক্ত লাগে, আমি একটু তোমাদের থেকে ক্ষমাই চেয়ে নিচ্ছি আর কি এই ব্যাপারের জন্য। তো তোমরা যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ তাদের এই ব্যাপারগুলো খুবই ভিতর থেকে জানতে হবে। আসলে প্রত্যেকটা ইকুয়েশন জানতে হবে যে এই ইকুয়েশনটা এমন কেন, ভেক্টরের যোগ কেন সামান্তরিক সূত্রের সাথে রিলেট করা হচ্ছে, অথবা কেন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা নির্দেশ করা হচ্ছে, কি আসলে হচ্ছে, কেন এরকম করা হচ্ছে। যদি ফিজিক্সটা বা বিজ্ঞানটা পড়তে চাও বিজ্ঞানীদের মতো করে ভাবতে হবে। হ্যাঁ, তোমাকে এই ব্যাপারগুলো খুবই ভালো করে বুঝতে হবে। আমি তো আলোচনা করব, এখানে যতগুলো টপিক দেখছো প্রত্যেকটা টপিকের ডিটেইলস পরবর্তী প্রত্যেকটা লেকচারেই আলোচনা করা হবে। তোমরা অলরেডি কোথাও না কোথাও ফিজিক্স পড়েছো বা ফিজিক্স বই বের করেছো, তোমরা স্কেলার গুণনের নাম শুনেছো, ডট গুণনের, তারপরে তোমরা ভেক্টর গুণনের নাম শুনেছো। এগুলোর প্রয়োজনীয়তা কোথায়, কোথা থেকে এসেছে, এগুলো কি আমরা এমনিতেই নিয়ে এসেছি নাকি আমরা আনতে বাধ্য হয়েছি, কেন একটা রাশির দিক নির্দেশ করা হচ্ছে, দিক ছাড়া কি সমস্যা হচ্ছে, এই যে ব্যাপারগুলা খুবই ভালো করে আসলে তোমাদেরকে জানতে হবে। ওকে, যাই হোক, ভেক্টর চ্যাপ্টার থেকে প্রথমেই যে টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা খুব সহজে এড়িয়ে যাও, সেটা হচ্ছে অক্ষ বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লিয়ার না হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলো যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভেক্টর চ্যাপ্টার কখনোই শিখতে পারবে না। সুতরাং আমি বলছি, যদি তোমরা ভেক্টর চ্যাপ্টারে শুরু করার পূর্বে অক্ষ নিয়ে কোনো কনফিউশন থাকে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, এটার প্রয়োজনীয়তা কি, কিভাবে এটাকে ডিফাইন করা হয়েছে, আই জে কে এটা কি নির্দেশ করছে, এগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1, প্রাইভেট ব্যাচ লেকচার নাম্বার 1। যারা এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, তো ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে বলছি যে একটা প্রাইভেট ব্যাচ আমি ওপেন করেছি। হ্যাঁ, সেখানে এই লেকচারগুলো সেটা তোমাদের জন্য প্রোভাইড করা হবে। ওকে, তো এই অক্ষ নিয়ে প্রথমে জানতে হবে যে নেসেসিটি কোথায় এবং সংখ্যার ইতিহাস। আমি যেটা বারবার নোটিস করার চেষ্টা করি তোমাদেরকে, যে সংখ্যার ইতিহাস জানতে হয়। কেন আমরা একটা সংখ্যাকে পজিটিভ বলছি, অন্য একটা সংখ্যাকে নেগেটিভ বলছি, কেন -1 হচ্ছে, কেন -2 হচ্ছে, -3 হচ্ছে। তোমাদেরকে হয়তো এইভাবে বোঝানোর চেষ্টা করবে যে তুমি কাউকে 2 টাকা দিয়েছো, তুমি যদি কারো থেকে 2 টাকা পাও, তো এইরকম ব্যাপার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। হ্যাঁ, যে তুমি কাউকে 2 টাকা দিয়েছো তাহলে তুমি +2, সে -2। আসলেই কি তাই? না, আসলেই তা নয়। ওকে, এটা বাস্তব জীবন থেকে তোমাদেরকে বুঝতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যে সংখ্যার নেগেটিভ কেন আনা হয়েছে। ফিজিক্স কিন্তু মূলত গণিত রিলেটেড, বাট ফিজিক্স কিন্তু গণিত নয়। ফিজিক্সকে গণিত দ্বারা সমাধান করা হয়। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে ফিজিক্স হচ্ছে বিভিন্ন ঘটনার সমাহার, বিভিন্ন ঘটনাকে ম্যাথমেটিক্যালি উপস্থাপন করা হয়েছে ফিজিক্সে। তুমি ভালো করে দেখো, একটা গাড়ি চলছে, সেটা ফিজিক্স। একটা গাড়ি কোথাও গিয়ে ধাক্কা লাগলো, কতটুকু ক্ষতিগ্রস্ত হবে গাড়িটা, সেটা ফিজিক্স। এই বেগে চললে কতক্ষণ পর সেই জায়গায় পৌঁছতে পারবে, সেটা ফিজিক্স। তার মানে এরা কি, ফিজিক্সটা কি মূলত একটা ঘটনা। এই ঘটনা যতক্ষণ তুমি না বুঝবা, তুমি ইকুয়েশন লিখে কখনোই শান্তি পাবা না।
ইকুয়েশনটা তোমার কখনোই কি হবে না, বোধগম্য হবে না। সুতরাং তোমাকে আগে ঘটনা জানতে হবে। ফিজিক্স কিন্তু ম্যাথ নয়, এমনকি ম্যাথ যে চ্যাপ্টারটা রয়েছে, ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে, সেখানেও কিন্তু এই সমস্যাগুলোই সমাধান করতে হয়। সুতরাং শুধু সূত্র শিখে তুমি বিন্দুমাত্র লাভ করতে পারবে না। তো যাই হোক, তো প্রথমে আমাদেরকে মূলত অক্ষ নিয়ে জানতে হবে, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে জানতে হবে, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এবং আমাদের সেকেন্ড ক্লাস শুধুমাত্র অক্ষের ওপরেই থাকবে, কারণ এটা ক্লিয়ার না হলে কিচ্ছু ক্লিয়ার হবে না। দ্বিতীয়ত হচ্ছে ভেক্টরের পরিচিতি এবং প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব। কেউ যদি বলে যে 2 মিটার, বাট এই যে বলল 2 মিটার, এটা আসলে শুধু কি 2 মিটার নাকি ডিরেকশনও আমাকে বলতে হবে। মানে কেউ বলল যে a = 2 মিটার, হ্যাঁ, কিন্তু এটা যদি এমন হয় যে এ একটা নির্দিষ্ট দিকে দূরত্ব, সেক্ষেত্রে এটাকে কিভাবে নির্দেশ করা হবে, তখন এদিকে একটা তীর চিহ্ন দেওয়া হয়। তো এই যে প্রকাশভঙ্গিটা, এই ব্যাপারেও আমরা বিস্তারিত জানবো, যে প্রকাশ কত রকম হতে পারে। এরপর হচ্ছে ভেক্টরের প্রয়োজনীয়তা, ভেক্টর কেন নিয়ে আসা হয়েছে, এগুলো তোমাদের কাছে খুব সহজ, কারণ আমরা ভেক্টরের প্রয়োজনীয়তা ক্লাস 9এও শিখে এসেছি। এবং একটা কথা আমাকে বলেছিলে যে স্যার 9-এ শিখেছি, ক্লাস 10-এ শিখেছি, এই কথা কাইন্ডলি বলবেন না, আমাদের 9-10-এর অবস্থা ভালো ছিল না। সুতরাং আপনি একদম ডিটেইলস পড়াবেন, আমি ডিটেইলসই পড়াবো, তোমাদের চিন্তার কিচ্ছু নাই। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে লেকচারের পরে আমার ফোন করে দিবা, গ্রুপে বলে দিবা, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাকে ফোন করবা তোমরা, ওকে, কোনো সমস্যা নেই, আমি শেখাতে আসছি, তোমরা প্রাণ ভরে শিখবা, ওকে। তো এর প্রয়োজনীয়তা কোথায় ছিল সেটা আমরা টুকটাক জানি, আমরা আরও জানবো। হ্যাঁ, যেমন ধরো একটা দরজা খুলতে এবং লাগাতে একই পরিমাণ বলের দরকার হলেও ডিরেকশন কিন্তু আসলে একই হয় না। ধাক্কা দিবা এদিকে, বন্ধ করবা, আর খুললে হয়তো এদিকে, বন্ধ করলে এদিকে। সুতরাং ডিরেকশন অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ওকে। তো এর প্রয়োজনীয়তা কোথায়। তৃতীয়ত রয়েছে প্রকারভেদ, ভেক্টর কত রকম হতে পারে। দেখো আমি বললাম যে a = b, ওকে, এখানে শুধু মানগুলো সেম, বাট এই যে ভেক্টর যখন বলা হচ্ছে সেটা শুধু মানের উপরে ডিপেন্ড করছে না, এটা মান এবং দিক উভয়টার উপরেই ডিপেন্ড করছে। তাহলে দুইটা ভেক্টর কখন সমান হবে, কখন বিপরীত হবে, কখন স্বাধীন হবে, কখন সীমাবদ্ধ হবে, এটা কন্ডিশন তো চলে আসবে। যখন স্কেলার রাশি ছিল এটা দিকের উপর ডিপেন্ড করছে না, আমরা বললাম 2 = 2, 3 = 3, বা a = 3, b = 3, দ্যাট মিন্স a = b। বাট যখন আমরা ভেক্টর নিয়ে কথা বলছি, এটা শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করছে না, ম্যাগনিটিউড বা রেজাল্টেন্টের উপরে ডিপেন্ড করছে না, এটা ডিরেকশন বা দিকের উপরেও ডিপেন্ড করছে। সুতরাং এই যে রাশিটা, দেখো এ একটা রাশি, এখানে এ একটা রাশি, বি একটা রাশি, বাট এই দুইটা সমান হওয়ার জন্য শুধু মানই যথেষ্ট। বাট যখন এমন একটা রাশি নিয়ে তুমি আলোচনা করতে যাচ্ছ যেখানে মানের সাথে সাথে দিকটাও গুরুত্বপূর্ণ, তাহলে সেটা সমান হওয়ার জন্য আলাদা কোনো কোনো কন্ডিশন আসতেই পারে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা প্রকারভেদে জানব, হ্যাঁ, যে ভেক্টর রাশি কত রকমের হতে পারে, সেটা কত প্রকার হতে পারে, দুইটা ভেক্টর কখন সমান হতে পারে, কখন বিপরীত হতে পারে, সমান্তরাল কাকে বলবো আমরা, একক ভেক্টর কাকে বলবো, একক ভেক্টরের প্রয়োজনীয়তা কী ছিল, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো। এবং ভেক্টর রাশির যে প্রকারভেদ সেখানে দুইটা ক্লাস করব, এবং ভেক্টর রাশির যে প্রকারভেদ থেকে যে ইকুয়েশনগুলো দাঁড় করানো যায় সেগুলো আমরা বোঝার আসলে চেষ্টা করব, যে আসলে কী হচ্ছে ব্যাপারগুলো, আমরা কেন এভাবে ইকুয়েশনটা লিখছি। এবং তোমরা একটা ব্যাপার মাথায় ঢুকিয়ে নাও যে আমরা হর হামেশাই এবং ম্যাক্সিমাম আমরা ভেক্টর রাশি ইউজ করছি, ম্যাক্সিমাম। আমরা স্কেলার রাশি জীবনে খুবই কম ইউজ করি, খুবই কম। এদিকে যাও, ওদিকে যাও, ওই যে ওখানে আছে, এখানে আছে, এখানে আছে, ওখানে যাও, ওখানে যাও, তার মানে কি ওই দিকে অল্প একটু দূরত্ব যাও। আমরা স্কেলার রাশি ইউজ করি বাজারে সব থেকে বেশি, সেখানেও ভেক্টর রাশি মিশিয়ে ফেলি যে ওই পাশ থেকে দিন, ওই পাশ থেকে দিন। সুতরাং যেই রাশির এত ব্যাপকতা, সেই রাশি কত রকমের হতে পারে, সেই রাশি কিভাবে চেঞ্জ হতে পারে, সেই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে।
সুতরাং একটা ব্যাপার মাথায় ঢুকিয়ে নাও যে তোমরা যে জিনিসটা ব্যবহার করছো প্রতিনিয়তই সেই জিনিসটা তোমরা পড়তে যাচ্ছ। যেহেতু ওই জিনিসটা আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হচ্ছে, সুতরাং ওই জিনিসটা আমরা পড়ে ওটাকে আরও সহজ করার চেষ্টা করব। একটা টপিক পড়তে হলে টপিকটা যেভাবে আবিষ্কৃত হয়েছে টপিকটাকে সেভাবেই বুঝতে হবে, আদারওয়াইজ এই রিয়েলাইজেশনটা কখনোই আসবে না। তোমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে থাকবা, আমিও দেখি, আমিও ওদের থেকে প্রতিনিয়তই, ওদের নয় ওনাদের থেকে, আমিও ওনাদের থেকে প্রতিনিয়তই শিখছি, নিজে ভাবছি। এই রকমই ওনাদের একটা ক্লাস দেখবা যে সামান্য একটা টপিকের ওপর 1-1.5 ঘন্টা, অথচ আমরা 15 মিনিট ক্লাস করার কোনো টেন্ডেন্সি, কোনো ইন্টেনশন আমরা খুঁজেই পাই, আমাদের প্রবণতাই নাই লং টাইম ক্লাস করার। ও তারা করাচ্ছেন, এই জন্যই তো আসলে তারা অনেকটা এগিয়ে গিয়েছেন। এটা অস্বীকার করার কিচ্ছু নাই। কোনো দেশ যদি কোনো একটা শিক্ষায় এগিয়ে যায় এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই। মানে একজনকে ঘাট ধরে টেনে নামানোর চেয়ে তার মতো করে ওপরে যাওয়াটাই তো বেটার নয়, তাই না? ওকে, এরপর ভেক্টরের বীজগণিত আসবে। ভেক্টরের বীজগণিত কেমন? আমরা বীজগণিত করেছি x² + x, x² + 2x। তো এই যে বীজগণিত যেটা আমরা ক্লাস 6 থেকে করছি, এখন এই বীজগণিতের সাথে ডিরেকশনটাও কি চলে আসছে, ডিরেকশনটাও চলে আসছে। এখন যে বীজগণিতটা হবে আমাদেরকে ডিরেকশনকে ফলো করে গণিতটা করতে হবে। সুতরাং এর প্রসেস কিছুটা কি হবে, ভিন্নই হবে। এর প্রসেস কিছুটা ডেফিনেটলি ভিন্ন হবে, কারণ এর আগে যত আমরা বীজগণিত করেছি সেখানে ডিরেকশনের কোনো ব্যাপার ছিল না। বাট এখন আমাদের দৈনন্দিন জীবন চলার জন্য আমাদের এই ব্যাপারগুলোকে ম্যাথমেটিক্যালি উপস্থাপন করার জন্য ডিরেকশনটাকে গণ্য করতে হচ্ছে। সুতরাং ডিরেকশন থাকলে তার বীজগণিতটা কিভাবে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। এই ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে দেখা যায় যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং ভেক্টর যোগের সামান্তরিক বিধি, প্যারালালোগ্রাম যেটাকে বলছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে এই দুইটা জিনিস, একটা জিনিস ভালো করে বোঝো যে এই যে দুইটা ভেক্টর রাশি আমরা কীভাবে, এগুলো আমি বিশ্লেষণ করব, আমি জাস্ট কী টপিক পড়ব সেটা বলছি তোমাদেরকে। যে এই যে ভেক্টরের বীজগণিতে আমরা ত্রিভুজ বিধি নিয়ে আসলাম আর সামান্তরিক বিধি নিয়ে আসলাম, খুব ভালো কথা। যখন এই টপিকগুলো আবিষ্কৃত হয়েছিল তখন কি বিজ্ঞানীগণ এই সামান্তরিক বিধি আর ত্রিভুজ বিধি জানতেন? মানে ওটাকে ধরে কি এটাকে সমাধান করা হয়েছে? না, সমাধান করার পরে মনে হয়েছে যে ও আচ্ছা এটা তো ত্রিভুজের সাথে মিলছে, ও আচ্ছা এটা তো সামান্তরিকের সাথে মিলছে। ভালো করে বোঝো, ত্রিভুজ বিধি আগে নয়, সামান্তরিক বিধিও আগে নয়, বরং একটা জিনিস সমাধান করার পর আরও ভালো করে বুঝবা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। যেমন ধরো ব্যাপারটা এমন যে একটা বস্তু, একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, তারপরে এখানে গেল, রাইট? এখান থেকে এখানে গেল, তারপর এখানে গেল। আমি যদি তোমাদেরকে বলি ডিসপ্লেসমেন্ট বা এস কত, এসকে ডিসপ্লেসমেন্ট বলা হয়, ওকে? ডিসপ্লেসমেন্ট এস, আর ডিটা কি ডিস্টেন্স, মনে থাকবে? তোমাদের টিচাররা যারা ভালো ভালো কলেজে পড়ছো, বা ভালো কলেজ হোক আর না হোক, কলেজ কোনো ফ্যাক্ট নয়, টিচাররা দেখবো হর হামেশাই ডিসপ্লেসমেন্ট বলবে। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ওকে? ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ডিস্টেন্স মানে দূরত্ব, একটা ভেক্টর একটা স্কেলার। কখনো কখনো এমন হয় যে আমাদের মানটাই দরকার, দিকটা না হলেও চলে, তখন আমরা ডি ইউজ করি আসলে। তো আমি যদি বলি যে এই যে ব্যক্তিটা এখান থেকে এখানে গেল এবং এখান থেকে এখানে গেল, তাহলে তার সরণ কত? সরণের সংজ্ঞা কেমন ছিল? ইনিশিয়াল পজিশন এবং এন্ডিং পজিশনের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে আমরা সরণ বলি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সরণ। এই যে সরণ আমরা বলছি, তুমি মানে এখানে কি কোনো ত্রিভুজ বিধির ব্যাপার ছিল, কোনো সামান্তরিক বিধির ব্যাপার ছিল না। একটা ব্যক্তি এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে এই জায়গায় গেল, সরণ কোনটা হবে? এটা হবে সরণ, এখান থেকে এই পর্যন্ত হবে সরণ। এইটা করার পর বিজ্ঞানীগণ ভাবলেন ও আচ্ছা এটা তো তাহলে একটা ত্রিভুজের মতো। তখন তারা কি বললেন যে ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে রাইট, একই ক্রমে
একই ক্রমে ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে অপর বাহু বিপরীত ক্রমে, দেখো এটা ডিরেকশন কোন দিকে, এই দিকে, তার মানে এই দিকে, বিপরীত ক্রমে তাদের লব্ধি বা যোগফল নির্দেশ করবে। তার মানে আমরা প্রথমে ডিসপ্লেসমেন্ট বের করেছি এবং তারপর বুঝেছি যে আসলে এটা ত্রিভুজের সাথে রিলেট করা যাচ্ছে, তারপর আমরা ত্রিভুজ বিধি নিয়ে এসেছি। কিন্তু আমাদের পড়াশোনার স্টাইলটা হয়ে গেছে উল্টা, আমরা বড় করে লিখেছি ত্রিভুজ বিধি, আমরা উল্টা দিক থেকে পড়ছি, আমরা বড় করে আগে লিখেছি, হেডিংয়ে লিখেছি ত্রিভুজ বিধি। এতে করে স্টুডেন্টের মনে হচ্ছে যে ত্রিভুজ বিধি আগে আসছে তারপরে ভেক্টর যোগ করা হয়েছে। না, একদমই নয়, প্রথমে যোগটা করা হয়েছে, তারপর ওটা যার মতো তার সাথে ওর নামকরণটা করা হয়েছে। বিজ্ঞানীগণ দেখেছেন, আমি বারবারই কথা বলার চেষ্টা করি যে বিজ্ঞানীগণ দেখেছেন যে প্রত্যেকটা মৌল 8-এর নিয়ম মেনে চলে, মানে শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখে, তাই অষ্টক শব্দটার জন্ম হয়েছে। অষ্টক শব্দ আছে বলে মৌলগুলো 8টা ইলেকট্রন রাখে না, বরং 8টা ইলেকট্রন রাখে বলে অষ্টক শব্দটার জন্ম হয়েছে। ভেক্টর যোগ এমন হয় বলে, ত্রিভুজের সাথে সাদৃশ্য বলে ত্রিভুজ বিধি নাম হয়েছে। আজকে যদি ত্রিভুজের শেপ চেঞ্জ হয়ে যায়, ভেক্টর যোগ চেঞ্জ হবে না। ওকে, আমার কথা কি বোঝা গিয়েছে? সুতরাং কোনো টপিক যখন পড়বা তখন থিঙ্কিংটা ওই লেভেল থেকে আসতে হবে যে কোন সমস্যা সমাধান করতে গিয়ে এই পদ্ধতিটা এসেছে। এখন সামন্তরিক বিধিও তাহলে কেন এসেছে? তারপর বিজ্ঞানীগণ মনে করলেন যে আচ্ছা, এটা তো আসলে ভেক্টরকে তো শিফট করা যায়, এবং ভেক্টর শিফটিং নিয়ে আমি প্রচুর কথা বলবো। যারা ফার্স্ট লাইভে আমার ছিলে, যেটা মেইন গ্রুপে দেয়া হয়েছিল, ওখানে ভেক্টর শিফটিংয়ের প্রয়োজনীয়তা আমি দেখিয়েছিলাম, কিন্তু যে কেন ভেক্টর শিফটিংটা এসেছে, প্রত্যেকটা টপিক কারণসহ যতদিন না পড়বা, যতদিন না বুঝবা, এটা পড়তে পারবা না, মাথার উপরে প্রেশার হবে। ইন্টারমিডিয়েটে তুমি কিচ্ছু ফিজিক্স কেমিস্ট্রি মুখস্থ করতে পারবা না, কিন্তু ফিজিক্সটা মুখস্থ করতে পারবাই না, হাজার হাজার সূত্র রয়েছে, মুখস্থ হবেই না তোমার। সুতরাং কী করতে হবে, তোমার বেসিকটা এখান থেকে জানতে হবে। ওকে, একইভাবে সামন্তরিক বিধি কেমন হলো, যে যেহেতু শিফটিং ব্যাপারটা আছে, এটাকে ধরে নিয়ে আসলো এখানে, রাইট, এটাকে ধরে নিয়ে আসলো কোথায়, এখানে। এরপর তারা কি বলছে, এটাই তাদের লব্ধি নির্দেশ করবে। বাবা, এই বাহু আর এই বাহুর মধ্যে ডিফারেন্স কি বলো তো? এই বাহু আর এই বাহুর মধ্যে কি এটাকে এখানে রাখা যায় এভাবে? হ্যাঁ রে ধুরো, এটাকে এভাবে রাখা যায় এখানে। তো এই বাহু আর এই বাহুর মাঝে ডিফারেন্স কি? তুমি যদি এটাকে লম্বা করো, এই পয়েন্টে যাবে, রাইট। এটাকে যদি এখানে নিয়ে আসো, এটার মাঝে ডিফারেন্স নেই। আচ্ছা, এটা যদি না থাকে তাও কি এটা ডিসপ্লেসমেন্ট হবে না? ডেফিনেটলি। এটাকে যদি এখান থেকে এখানে নিয়ে আসো, তাও তো এটা ডিসপ্লেসমেন্টই হবে, তাই না? এটা যখন এই রকম ছিল ত্রিভুজ বিধি অনুসারে, এটাই ডিসপ্লেসমেন্ট, রাইট। এটাকে যদি এখান থেকে এখানে নিয়ে আসো, এটাকে মিশিয়ে দাও, এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়েছে না। তার মানে কি, কর্ণও কি প্রকাশ করতে পারে? ডিসপ্লেসমেন্ট প্রকাশ করতে পারে। সুতরাং সামন্তরিক সূত্র আগে, ব্যাপারটা তেমন নয়। ভেক্টর যোগ আগে, এবং এটা কার সাথে রিলেট করা যাচ্ছে? এটা সামন্তরিকের সাথে রিলেট করা যাচ্ছে, এবং এখান থেকে কিছু পরিবর্তন রয়েছে। একটা জায়গায় দুইটা ভেক্টর পাদবিন্দু এক জায়গায় ছিল, আর একটাতে একটু অন্যরকম। তো এই ব্যাপারগুলো আমি বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, চিন্তার কিচ্ছু নাই। ওকে, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর শিফটিং, হ্যাঁ, এবং ভেক্টর লেখার পরে সেটা কোন অক্ষে রয়েছে, ওটা কি ডিরেক্ট করছে, সব আমি তোমাদেরকে আস্তে আস্তে বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পড়ব, কিন্তু ভালো করে পড়ব। তারপর লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। লব্ধি কি? লব্ধি মানে হচ্ছে যোগ, কখন সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে। দুটো ভেক্টর আমরা যোগ করব, এই যোগফলটা কখন সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে। এইবার একটু দেখার চেষ্টা করো তোমরা, যে এই রকম তুমি যদি করো, তাহলে দেখো এইগুলো একটু মাথায় ঢুকাতে হবে। কেমন? সাপোজ এটা 3, এটা 4। আমি যদি বলি এই বাহুর মান কত? এই বাহুর মান হচ্ছে 5। তার মানে কি 3 + 4 = 5। এইটা যতক্ষণ পর্যন্ত মাথায় গোলমাল করবে, ততক্ষণ পর্যন্ত ভেক্টর শেখার দরকার নেই, অন্য কিছু শেখো। 3 + 4 = 5, এটাই সত্য। কারণ
এটা কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে এর উপরে? দ্যাট মিনস এই বাহুর মান কত হবে? √3² + 4² নিশ্চয়ই জানো, রাইট? কারণ আচ্ছা, যেহেতু আমাকে বলেছো যে ক্লাস 9-10-এ শিখে এসেছেন, এটা বলবেন না, ঠিক আছে। তো আমি যদি বলি এটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে অবশ্যই লিখতে পারবো যে AB² = AC² + BC², কোনো ডাউট নাহি। AB = AC² + BC²। তোমরা শুধু আমার জন্য দোয়া করো আমার গলাটা যেন ভালো থাকে, এই গলার সাথে আমি পারছি না, রাইট? 9 + 16 দ্যাট মিনস 25, √25 দ্যাট মিনস 5, হ্যাঁ না? কোনো ডাউট? তার মানে 3 + 4 = কত হবে? 3 + 4 = হবে 5। একইভাবে এই ব্যাপারগুলো মাথায় থাকতে হবে। সাপোজ এটা একটা বর্গ, হ্যাঁ, তাহলে এটা 3, এটা 3, এটা 3, রাইট? একটা ব্যক্তি এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তাহলে তার সরণ কত হবে? সরণ ইনিশিয়াল এবং এন্ডিং পজিশনের মাঝে যোগফল। তাহলে এইবার কত হবে? 3 + 3 + 3 = 3। তার মানে 3টা 3 যোগ করলেও 3 হতে পারে। এই ব্যাপারগুলো মাথায় খুব ক্লিয়ারলি, মাথায় ঝামেলা হওয়া যাবে না। এটা যখনই ঝামেলা হবে 3 + 3 + 3 = 3, এটা যখনই ঝামেলা হবে তখনই সমস্যাটা হবে। এই ঝামেলাটা হওয়া যাবে না, মনে করতে হবে হ্যাঁ এটা কারেক্ট, এটা হতেই পারে, ওকে, এটা হতেই পারে, ওকে। এরপর ভেক্টর বিভাজন, খুবই ইম্পর্ট্যান্ট। ভেক্টর বিভাজন আজ পর্যন্ত যারা ফিজিক্স পড়েছো বিভিন্ন জায়গায়, যারা ভেক্টর বিভাজন শিখেছো, যদি এতটুকু ডাউট থাকে এখানে, যদি ভেক্টর বিভাজনে এতটুকু সমস্যা থাকে, তাহলে পড়া পেছনে আসো, আবার পেছনে আসো, ভেক্টর বিভাজনটা ভালো করে শেখো, খুবই ভালো করে শেখো ভেক্টর বিভাজনটা। আমি একটা ব্যাপার তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই এখানে, যে এখানে যদি একটা বেলুন ভাসতে থাকে, তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো, হ্যাঁ, সাপোজ এখানে একটা বস্তু ছিল বা কিছু একটা ছিল, হ্যাঁ, আমি এইভাবে বল প্রয়োগ করলাম, হ্যাঁ, এবং এই বস্তুটা এখানে চলে গেল, এখানে চলে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি এই বস্তুটা কিছু পরিমাণ এদিকে গিয়েছে, এদিকে কিছু পরিমাণ গিয়েছে, আবার এদিকেও উপরে কিছুটা উচ্চতায় উঠেছে। এই ব্যাপারটা খুবই বোঝা দরকার। আমি এখন যেটা বললাম সেটা খুবই বোঝা দরকার, যে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, বস্তুটা এইদিকে, এইদিকে কর্নার করে বল করি না, এরকম ভলিবল খেলছে না, এভাবে খেলছে না, আমরা সবসময় এভাবেই বল প্রয়োগ করি আর এভাবেই বল প্রয়োগ করি, স্যার রেয়ার কেস, আমরা এইভাবে বল প্রয়োগ করি, এটা রেয়ার কেস, রেয়ার কেস না? আম পাচ্ছ না এভাবে, আম এইরকম চলে যাচ্ছে। তো এইভাবে যখন একটা বস্তু যাচ্ছে, তার মানে কি এইরকম যদি যায়, সে এই বড় বড় কিছুটা যায়, দেখো ভালো করে বোঝো, এখানে ছিল, রাইট? তো এ যখন যাচ্ছে ও কিছুটা হাইট পাচ্ছে, কিছুটা দৈর্ঘ্যও কিন্তু পাচ্ছে। তো আমি যদি এভাবে বল প্রয়োগ করি, ও যদি এখান থেকে এখানে আসে, তার মানে ও কিছুটা যাচ্ছে এদিকে, কিছুটা উঠছে। তো এই জিনিসটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটাকে বলা হয়েছে এক্স অক্ষ, এটাকে বলা হয়েছে ওয়াই অক্ষ। এই যে বস্তুটা এখান থেকে এখানে গেল, সাপোজ বস্তুটা এখানে স্থির ছিল, এই যে বস্তুটা এখান থেকে এখানে গেল, ও নিশ্চয়ই কিছুটা এক্স অক্ষ পরিমাণ, অর্থাৎ এই বরাবর কিছুটা এক্স অক্ষ লাগবে না রে ভাই, কিছুটা এই দিকে দূরত্ব অতিক্রম করেছে এবং কিছুটা হাইট পেয়েছে। এটা ক্লিয়ার কি না এটা আগে দেখো, এটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটা কথা বলো, যে গতির ফার্স্ট ল কি বলে? যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু সারা জীবন সমবেগে গতিশীল থাকবে। আচ্ছা ঠিক আছে, তখন এই বস্তু যদি স্থির থাকে, এখানে ছিল, স্থির ছিল, আমি বল প্রয়োগ করলাম, তার মানে কি সে গতিশীল হবে। এখন গতিশীল যদি হয়, সে এইভাবে এখানে গিয়েছে, তার মানে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর কিছুটা গিয়েছে, এই দিকে সে কিছুটা গিয়েছে, কিছুটা হাইট পেয়েছে। তার মানে এটা ক্লিয়ার কি না যে বস্তুটার উপরে এই দিকে পরিমাণ কিছু বল ছিল অবশ্যই, এই দিকেও কিছুটা বল ছিল অবশ্যই। তার মানে এই দিকে যে পরিমাণ বল ছিল সেটা বস্তুকে এই দিকে নিয়ে গিয়েছে, আর ঊর্ধ্বমুখী কিছু বল ছিল সেটা বস্তুকে উপরের দিকে নিয়ে গেছে। তার মানে এই বলের কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ মানে ভাগ, একটা বলের দুইটা অংশ থাকবে। একটা ভাগ কি করবে? বস্তুটাকে অনুভূমিক বরাবর নিয়ে যাবে, একটা বল বস্তুটাকে উলম্ব বরাবর বা উপরের দিকে উঠাতে সাহায্য করবে। এই ব্যাপারগুলো প্রতিনিয়তই হচ্ছে এবং
এই অধ্যায় পড়াতে পড়াতে আমি এমন কিছু রিয়েল এক্সাম্পল তোমাদেরকে দেব যে তোমরা বুঝবা যে তোমরা কত বেশি ভেক্টর ইউজ করছো। একটা বস্তুকে যখন টানা হয়, হ্যাঁ, টানা যখন হয় এভাবে ধরে টানছো, টানতে পারছো না, তখন কি হও? নিচু হও। কি হও? নিচু হও। নিচু হয়ে টানার চেষ্টা করো। একটা বস্তুকে টেনে কেউ নিয়ে আসবে, এভাবে টানে না কেউ, হ্যাঁ, অদ্ভুত, এগুলো অদ্ভুত কথাবার্তা বলবো না, এভাবে কেউ টানে না। কি হয়? সে কোমরটাকে নিচু করে, নিচু হয়ে তারপর সে টানে। তো এর পিছনে কারণটা কি? এই কোনটাকে কমাতে চাইছে, কোন কমালে কি সুবিধা হবে। আবার একটা বস্তুকে যখন ওপরের দিকে উঠাতে হবে তখন এই বস্তুটাকে এইভাবে উঠাই, কেন এইভাবে উঠাই না? এভাবেও তো উঠানো যায়, কেন নয়? হ্যাঁ, যখন যারা খেলাধুলা করে, অ্যাথলেট যারা, দৌড় প্রতিযোগিতা যখন হয় তখন দেখা যায় পা একটা তারা নির্দিষ্ট কোণে রাখে, শেখানো হয় পা এত ডিগ্রি কোণে থাকবে, এইভাবে কেউ লাফিয়ে চলে না। হ্যাঁ, আমি এগুলো তো এখানে বলতে পারি না, স্টুডেন্টরা হাসাহাসি করবে। এভাবে কেউ লাফিয়ে চলে না, কিন্তু এখানে লাভ, এইভাবে লাফিয়ে কিন্তু চলে না। কি করে? পাটাকে একটু বাঁকা করে তারপর বল প্রয়োগ করে সামনে যায়। কেন? আমরা যখন হাঁটি, তুমি খেয়াল করে দেখবা যে হাঁটু একটু বেঁকে যায়, পা এরকম কোণ হয়, তারপরে যায়। তাহলে এই যে কোণটা হচ্ছে, এটার সুবিধা কোথায় এবং কত ডিগ্রি কোণে হলে আমরা সর্বোচ্চ পরিমাণ দূরত্বটা পাবো? এই ব্যাপারগুলো যতদিন না রিয়ালাইজ করবা, এই ব্যাপারগুলো যতদিন না বুঝবা, ততদিন পরে শান্তি পাবা না। ওকে, সুতরাং এই ব্যাপারগুলো ভেক্টর বিভাজন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং এটা নিয়ে আমি অনেক কথা বলবো এই ভেক্টর বিভাজন নিয়ে। এখন আমার কাছে পড়তে গেলে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, আমার কাছে এই জন্য বাচ্চা কাচ্চারা পড়তে চায় না, যে ছোট্ট একটা টপিক অনেকক্ষণ ধরে গল্পের মতো বলেই যাচ্ছে, স্যার যে কী মজা পায় এগুলোতে। বাবা, কষ্ট করে যদি শোনো তাহলে ওই মুখস্থটা করতে হবে না। যদি কখনো ভেবে থাকো যে সূত্র তো প্রতিপাদন আসে না, তাহলে আমি সূত্র মুখস্থ করে পার হয়ে যাব, তাহলে ধরা খাইছো, তাহলেই বিপদে পড়ছো। সূত্রের মূল জিনিসটা জানতে হবে। ওর প্রতিপাদন যতক্ষণ পর্যন্ত না জানবা ততক্ষণ পর্যন্ত আসলে সমস্যা তুমি সমাধান করতে পারবে না। তোমরা ভেবেছো ভালো ভালো প্রতিষ্ঠানের পরীক্ষায় তোমাদেরকে সূত্র দিয়ে অঙ্ক করতে দেবে? একদমই নয়। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, ভয়ের কিছু নেই। আজকের ক্লাসটা জাস্ট জানানো হচ্ছে আমরা কি পড়ব। এরপর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা অলরেডি বলেছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেডের প্রয়োজনীয়তা কি, যেটা অক্ষ বোঝাতে গিয়ে আমি আবারও বোঝাবো যে আই জে কে কেন ব্যবহার করা হচ্ছে, এর প্রয়োজনীয়তা কোথায় ছিল, ইচ অ্যান্ড এভরিথিং বলবো। স্কেলার গুণন, ডট গুণন, দুটো ভেক্টরের গুণফল অনেক সময় স্কেলার হয়, স্কেলার রাশি হয়, তখন সেটাকে আসলে স্কেলার গুণন বলা হয়। ওকে, যেমন ডাব্লিউ ইকুয়াল এফ এস। ওকে, এটা হচ্ছে স্কেলার গুণন। এফও কি, এস কি ভেক্টর এবং দুটি ভেক্টরের, এবং এটা কিন্তু ডট, এটাকে কি বলতে হয়? ডট। তোমরা যদি এটাকে এভাবে লেখো তাহলে রং প্রসেস বাবা, এটা কিন্তু রং। বইয়ের কোনো জায়গায় দেখেছো এফ ক্রস এস লেখা আছে? এর আলাদা মিনিং রয়েছে, সব জায়গায় লেখা থাকে এমন। তার কারণ কি? এটা ডট প্রোডাক্ট, যেটা শুধুমাত্র স্কেলার রাশি হয়, এই জন্য ডাব্লিউটা কি আসলে স্কেলার। এখন কাজটা কেন স্কেলার সেগুলো আমরা ব্যাখ্যা করব। ওকে, কখনো এফ ক্রস এস লেখা যাবে না, ভেরি রং। ওর ব্যাপারই আলাদা, ওর মিনিংই আলাদা। ওকে, এরপর হচ্ছে ক্যালকুলাস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এই ক্যালকুলাস পড়াতে গিয়ে আমার সেকেন্ড চ্যাপ্টারের হাফ পড়ানো হয়ে যাবে। এই ক্যালকুলাস পড়াতে গিয়ে, ক্যালকুলাস কি? একটা ব্রাঞ্চ, গণিতের একটা ব্রাঞ্চ, যেটা কী নিয়ে আলোচনা করে, যেটা আসলে যেই বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করে। তোমরা ব্যাপারটা বুঝতে পারো নাই, ওটা আমি বোঝানোর চেষ্টা করছি, যদিও এটা অনেক সময়ের একটা ব্যাপার। এটার শুরুতে আগে গ্রাফ বোঝাতে হবে। কেমন গ্রাফ? প্রথমে সরল রেখার গ্রাফ বোঝাতে হবে। আমি লিখেছি একটু যে ক্যালকুলাস, তোমাদেরকে যদি কোনো টিচার ক্যালকুলাস বোঝান, যদি গ্রাফ ছাড়া ক্যালকুলাস বোঝান, যদি শুধুমাত্র এতটুকু বলেন যে এটা দিয়ে যোগ করা হয় আর এটা দিয়ে ভাগ করা হয়, এতটুকু দিয়ে হবে না। ক্যালকুলাস আমার মনে হয় সব থেকে ক্রিটিক্যাল একটা ব্রাঞ্চ ম্যাথমেটিক্সের, বাট এইটার
এইটার প্রয়োজনীয়তা বেশি এবং প্রতিনিয়ত যত কাজ হচ্ছে সেটা এই ক্যালকুলাসের ওপরেই ডিপেন্ড করছে। আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি এরকম যে একটা বস্তু সমবেগে যাচ্ছে আর একটা বস্তু সমত্বরণে যাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো পৃথিবীর কয়টা বস্তু সমবেগে আর সমত্বরণে যায়? স্যার রেয়ার কেস না একটা বস্তু সমবেগে যাচ্ছে, এটা কী ধরনের কথা? এটা কেমন কথা যে একটা বস্তু একদম 2 ঘন্টা সমবেগে গিয়েছে? এটা কোন রাস্তা ভাই? এটা কোন রাস্তা? একটা বস্তু 3 ঘন্টা ধরে সমত্বরণে গিয়েছে, এটা কোন গাড়ি আর কোন রাস্তা যে সমত্বরণে গেল? বেগ শুধু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, কমছে না। এটা কোন রাস্তা রে ভাই? কোথায় এটা পাওয়া যায় এই রাস্তা? একটা পড়ন্ত বস্তু সমত্বরণে পড়বে কোথায়? একটা পড়ন্ত বস্তু সমত্বরণে পড়বে, তার জন্য শর্ত হচ্ছে বাতাসের বাধা থাকা যাবে না। তো বাতাসের বাধা তো মহাকাশে নাই, মহাকাশে যাবা নাকি? মহাকাশে যাবা? সুতরাং ক্লাস 9-10 থেকে যেটা পড়ে আসছো তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বললেই চলে। তোমরা ক্লাস 9-10-এ ফিজিক্স পড়ে মনে করেছো এটাই সব। মূল ঘটনা হচ্ছে ওটা ফিজিক্যাল এক্সিস্টেন্সের 10%, বাকি 90% এখনও বাকি রয়েছে। সুতরাং কেউ যদি এই ক্যালকুলাসে না বোঝো, এর প্রয়োজনীয়তা না বোঝো, এর নেসেসিটি না বোঝো, এটা নিয়ে আসার কারণ না বোঝো, তাহলে কিচ্ছু বুঝবা না। কারণ তুমি যত ফিজিক্স পড়ো আর যত কেমিস্ট্রি পড়ো শুধু দেখবা কি ম্যাথও আছে, ম্যাথে রয়েছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কি ব্যবকল, অন্তরীকরণ এবং যোগজীকরণ। শুধু দেখবা যে কথা নাই বার্তা নাই, ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে শুধু দেখবা কথা নাই বার্তা নাই, ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিয়েছে। বলে এখন আমরা কাজ বের করব, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিয়েছে। এই যে হামেশা ইন্টিগ্রেশন সাইনটা ব্যবহার করছে কেন? যাই বের করে না কেন ইন্টিগ্রেশন সাইন দিয়ে বের করছে কেন? এই তাহলে আগে তোমাকে জানতে হবে যে ইন্টিগ্রেশন সাইনটা আমরা কেন ব্যবহার করি, কোন সমস্যা সমাধান করতে গিয়ে ইন্টিগ্রেশন সাইনটা উদ্ভব হয়েছে। এটা যোগের একটা পদ্ধতি। ডিফারেন্সিয়েশন পরিবর্তন বের করা হয়। কেমন পরিবর্তন? হ্যাঁ, ক্লাস 9-10-এ এরকম ছিল গ্রাফ। আমি শেখাবো বাবা, আমি শেখাবো, এমনি ধারণা দিচ্ছি। এরকম একটা গ্রাফ, এরকম গ্রাফ, এরকম গ্রাফ। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, একটু 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 এটা এদিকে দেই, আরও খাড়া করে দেই। এই 3টা রেখা একটু খেয়াল করো। তুমি যদি বিভিন্ন পয়েন্ট নাও, 2টা করে পয়েন্ট নাও, দেখো এই জায়গায় এক্সের যে এখানে তো একটা মান ছিল, রাইট? তাহলে এখানেও তার পার্সপেক্টিভে এখানেও তো, এখানে এই যে 2টা মানের যে পরিবর্তন, এখানে কি মানের পরিবর্তন বেশি নাকি কম? অবশ্যই বেশি, অবশ্যই বেশি। কিন্তু তুমি যদি এতটুকুর জন্যও নাও, তাও যে পরিবর্তনটা আসবে, তুমি বড় 2টা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট, এখানে, এইভাবে নাও, তাও পরিবর্তন কি আসবে? তাই আসবে। সুতরাং সরল রেখার জন্য পরিবর্তন সেম হয়। বাট এই যে এইরকম যদি আমরা এখানে s/t লিখি, তার মানে কি বেগ তার সমান সমান বেগে যাচ্ছে। পৃথিবীর কোন বস্তু সমান বেগে যায়? সুতরাং এই যে সরল রেখার যে গ্রাফ, যেটাতে তোমরা ক্লান্ত হয়ে গিয়েছো, এটা আসলে কিচ্ছু না। এখানে কি হচ্ছে, যে 2টা পয়েন্ট তুমি নাও, তুমি দেখতে পাবা যে x এর পরিবর্তনটা কম, y এর পরিবর্তনটা বেশি। তুমি যদি এই কাছাকাছি 2টা পয়েন্ট নিয়েও হিসাব করো, তাও এই 2টা পয়েন্টের জন্য পরিবর্তন যা আসবে, এই কাছাকাছি 2টা পয়েন্টের জন্য পরিবর্তনও তাই আসবে। কারণ এখানে y এর মান কমার সাথে সাথে x এর মানও কমছে, এখানে y এর মান বাড়ার সাথে সাথে x এর মানও বাড়ছে। সুতরাং ভাগফলটা সেম আসবে। এটার কাজ কি? এটা একটার সাপেক্ষে আর একটার পরিবর্তন। আমি যদি লিখি v = s/t, তার মানে সময়ের সাপেক্ষে সরণ কীভাবে পরিবর্তিত হচ্ছে, সরণ কীভাবে বাড়ছে, এই ব্যাপারগুলো বোঝা যায়। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার? তো এইরকম গ্রাফের ফিজিক্যাল এক্সিস্টেন্স খুবই কম। গ্রাফ আসলে হয় এমন ম্যাক্সিমাম। তো এই যে গ্রাফগুলো রয়েছে, এগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। এবং ফিজিক্সের একটা ব্যাপার দেখলে আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমরা কাজ ডিফাইন করেছি W = Fs, এবং তোমাদেরকে বলবে যে ক্ষেত্রফল বের করলেই কাজ বের হবে।
আবার তোমাদেরকে এরকম বলবে যে এস ইকুয়াল ভিটি, যেটা 9-10-এ দেখে এসেছো ভিটি ইকুয়েশন আমরা জানি। হ্যাঁ, তোমরা অঙ্ক করতে গিয়ে দেখো কি, অঙ্ক করতে গিয়ে দেখো হয়তো এরকম একটা গ্রাফ রয়েছে এরকম। হ্যাঁ, বলবে এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল অতিক্রান্ত সরণ। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। সরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। সরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। তোমরা এখানে বোঝো না যে সরণ মানে ক্ষেত্রফল কেন, আমি বোঝাচ্ছি সরণ মানে ক্ষেত্রফল কেন। সাপোজ একটা বস্তু হ্যাঁ এইভাবে গিয়েছে, এইভাবে গিয়েছে, এটা কেমন যাওয়া বলো তো? এটা হচ্ছে ভি, সাপোজ এখানে 25 ছিল, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ ভি এখানে 25 ছিল, টাইম এখানে 0, এখানে টাইম ধরো 10 সেকেন্ড, রাইট? তুমি 10 সেকেন্ড যাবো 25 মিটার পর, এটা বেগ, হ্যাঁ বেগ, এটা হচ্ছে টাইম। তো 10 সেকেন্ড যাবো সে সমবেগে গিয়েছে। তাহলে তোমাকে যদি আমি বলি অতিক্রান্ত দূরত্ব কত, তুমি বলবা ইস ইকুয়াল ভিটি, ভি লিখবা তুমি 25, টি লিখবা তুমি 10, এবং তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবা। এখন এই যে এখান থেকে এতটুকু দূরত্বই তো 25, রাইট? রাইট, আর এখান থেকে এতটুকু দূরত্বই তো আসলে 10, রাইট? তার মানে একটা বাহু 25, রাইট? বা এই বাহুটা কত? 25, একই কথা। আর এই বাহুটা বা এই বাহুটা কত? আসলে 10। তার মানে এটা আসলে কি? এটা আসলে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এটা একটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 25। ওই তো করলাম, ওটাই তো করেছো এখানে, রাইট? তো এটা দিয়ে সুবিধা কি হচ্ছে আসলে? আমরা কেন একটা বস্তুর সরণ এইভাবে বা কাজ আমরা কেন এফ ইন্টু এস দিয়ে ডিফাইন করছি, আমরা কেন এইভাবে করছি? এর সুবিধা হচ্ছে যে আমরা অনেকগুলো ক্ষেত্রফলের, অনেকগুলো শেপের ক্ষেত্রফল বের করেছি। অনেকগুলো শেপের, তুমি এখানে সরল রেখার যত শেপই দাও না কেন, সরল রেখাতে যত শেপ দাও, যত রকমের শেপ করো না কেন, এরকম 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 যা করো না কেন, সবগুলোরই কি বের করা যায়? ক্ষেত্রফল বের করা যায়। সুতরাং ক্ষেত্রফল দিয়ে আমরা কাজ বের করতে পারবো, ক্ষেত্রফল দিয়ে আমরা সরণ বের করতে পারবো। সমস্যা হয়ে গেছে কোথায়? কোনো বস্তুই সমবেগে যায় না, কোনো বস্তুই ত্বরণে যায় না। বস্তুগুলো কিসে যায় আসলে? অসমত্বরণ বা অসমবেগে যায়। তখন গ্রাফটা সোজা থাকে না, গ্রাফটা হয়ে যায় এরকম বাঁকা, সাপোজ এরকম বাঁকা। তো এইবার যদি এটা বেগ হয় আর এটা যদি টাইম হয়, তাহলে এটার কি ক্ষেত্রফল বের করা যাবে? আনফর্চুনেটলি বক্ররেখার জন্য কোনো ক্ষেত্রফল ডিফাইন করা বা ক্ষেত্রফলের কোনো সূত্র ডিফাইন করা যায়নি। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য ক্যালকুলাস চলে এসেছে, এবং ক্যালকুলাসের আরও দুইটা ভাগ হয়েছে। একটা হচ্ছে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। এই ব্যবকলন দ্বারা কি বের করা হয়? ব্যবকলন দ্বারা পরিবর্তন বের করা হয়, যে এখান থেকে এতটুকুর পরিবর্তন কত হবে, যেটা আমরা ভি ইকুয়াল এস বাই টি করছি। সরল রেখার জন্য সকল জায়গায় পরিবর্তন সমান, কিন্তু বক্ররেখার জন্য পরিবর্তন সমান হয় না। তোমাদের ঘাবড়ানোর কিচ্ছু নাই, আমি কিন্তু পড়াচ্ছি না, আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। বক্ররেখার জন্য কেন পরিবর্তন সমান নেই সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যখন আমি ক্যালকুলাসে গ্রাফ পড়াবো। ওকে, ভয়ের কিচ্ছু নাই তোমাদের। তো এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রফল বের করার জন্য এবং এই জাতীয় জিনিসগুলোর একটার সাপেক্ষে আর একটার পরিবর্তন বের করার জন্য ম্যাথমেটিক্সের এই ব্রাঞ্চটা চলে আসছে, এবং এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এবং এই ব্রাঞ্চে তোমার কিভাবে কাজ করছে, এটা কিভাবে যোগ কাজ করছে, কিভাবে তোমার ভাগটা কাজ করছে, এবং সত্যি এটা কাজ করছে কিনা আমরা এটা মান বসিয়ে বসিয়ে দেখার চেষ্টা করব যে এই ব্রাঞ্চটা, ম্যাথমেটিক্সের এই ব্রাঞ্চটা কতটা কার্যকর। কারণ আমরা গ্রাফ দেখলেই বুঝতে পারবো। যেমন ধরো এমন এই জায়গায় পরিবর্তনটা কেমন হবে দেখো তো, এই দুইটা পয়েন্টের পরিবর্তন কেমন হবে? ওয়াইয়ের পরিবর্তনটা বেশি হবে, এবং এখানে দুইটা পরিবর্তনটা কেমন হবে দেখো তো, এক্সের পরিবর্তনটা বেশি হবে। তাহলে একটাবার বোঝো এখানে এক্সের পরিবর্তনটা কম, ওয়াইয়ের পরিবর্তনটা বেশি, অর্থাৎ এই দুইটা পয়েন্টের জন্য। আর ওই একই রেখার এই জায়গায় দেখা যাচ্ছে এক্সের পরিবর্তন বেশি, ওয়াইয়ের পরিবর্তনই কম। তো আমরা এই দুইটা পয়েন্টকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব যে আসলেই তাই হচ্ছে কি না। আমরা এখানে এক্সের পরিবর্তন দেখব, এখানেও এক্সের পরিবর্তন দেখে যদি সাপোর্ট করছে তাহলে কাজ করছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা
ব্রাঞ্চ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর, কারণ এটা পরিবর্তনশীল জিনিসগুলোর জন্য ব্যবহার হয়। আর একটা জিনিস একটু তোমাদেরকে বলতে চাই, তোমরা ডেল এবং ডি মিক্সড করে ফেলো। হ্যাঁ, যদি কখনো লেখা হয় ডি, অনেক সময় লেখা থেকে হ্যাঁ ডিডিটি, এরকম লেখা থেকে ডিডিটি, হ্যাঁ, অনেক সময় ডেলটি, এই দুইটা কি এক জিনিস? নাহি, রাত দিন তফাৎ, এই পরিবর্তনটা অনেক বেশি। সাপোজ এটা মানে কি T1 মাইনাস T2 অথবা T2 মাইনাস T1, হোয়াট এভার ইউ ক্যান সে, ওকে, T2 মাইনাস T1, এখানে T2 কত? T2 হয়তো সাপোজ 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, আর T1 কত? ধরো 1 সেকেন্ড। বাট এই ডিটি যদি বলা হয়, এটা আসলে কত? সাপোজ এটাও T2 মাইনাস T1, বাট T2 কত? T2 হয়তো 1 সেকেন্ড, আর T1 কত? 0.99999 সেকেন্ড, রাইট? এই ধরনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিটি ব্যবহার করা, এটার নেসেসিটি অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। এক্স্যাক্ট মান তুমি তখনই পাবা যখন সময়টা খুব কাছাকাছি ধরবে। আসলে আমরা এক্স্যাক্ট ভ্যালু তো বেরই করতে পারি না, এক্স্যাক্ট ভ্যালু আমরা বের করতে পারি না, আমরা শুধু কাছাকাছি একটা মান বের করতে পারি। ফিজিক্সে এরকম অনেক কিছু ডিফাইন হয়েছে যেটার এক্স্যাক্ট মান হয় না, শুধু পরিবর্তনটা হয়। ডেলটি, তাপমাত্রার পরিবর্তন, অনেক জায়গায় এইরকমই করা হয়, ওকে, যেগুলো আস্তে আস্তে তোমরা জানবা। ঠিক আছে, আজকে আর আমি ক্লাসটা কন্টিনিউ করছি না, আজকের মতো এখানেই। ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।